10:30 বেজে গিয়েছে অলরেডি, চলুন। মৌনতা নির্বিকার দুর্বল দেহ টেনে বেড থেকে নেমে গেল, দুর্বল কণ্ঠে বলল, আমি যেতে পারবো, সাহায্যের প্রয়োজন নেই। বলে সে লীরার থেকে বিদায় নিয়ে ধীর কদমে এগিয়ে গেল দরজার দিকে। এরোজ বাড়িয়ে দেওয়া হাতটা গুটিয়ে নিয়ে নীলাকে আলতো আলিঙ্গন করে বেরিয়ে আসে। কেবিন থেকে বের হতেই দেখল মৌনতা করিডোরের বেঞ্চিতে বসে আছে। সে ম্লান হাসল সুধায়। শক্তি শেষ। নারীটির চোখে মুখে না বলতে পারা অসহায়ত্ব, চোখ দুটো টলটল করছে নিজের অসহায়ত্বে। সদ্য চিকিৎসার কারণে দেহ তখনও পুরোপুরি স্থিতিশীল নয়। এরোজ শুনতেও চাইল না অসহায়ত্বগুলো। লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে গিয়ে রুগ্ন দেহটিকে পাজাকুলে করে তুলে নিল। কণ্ঠে সুপ্ত ক্ষোভ নিয়ে বলল, নিজের ভালো কবে বুঝতে শিখবেন? মৌনতার দেহ না চাইতেও ভর ছেড়ে দেয় বলিষ্ঠ বাহু ডোরে। চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়ায়। নিজেকে বহন করার শক্তিটুকু আজ নেই তার মাঝে। একদা যাকে জীবন মেনে নিয়েছিল তার প্রতি ঘৃণা, অভিযোগ আকাশ সমান বেড়ে গেল। তার ভুলটা ছিল কোথায়? 6 বছর অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসার বিনিময়ে এত কঠিন শাস্তি কিভাবে দিতে পারল? দুর্বল হাতে চোখের পানি মুছে নেয় মৌনতা। অস্বস্তি ভরা কণ্ঠে বলল, হুইল চেয়ার নেই? যতক্ষণে হুইল চেয়ার আসবে ততক্ষণে 12টা বেঁচে যাবে। এরোজ লিফটে ঢুকতে ঢুকতে বলল, আদেশের সুরে বলল। গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করুন। মৌনতা হাত বাড়িয়ে বাটন প্রেস করলো। অস্বস্তিতে কাঠ হয়ে থাকা দেহ গুটিয়ে যায়। অতি নিকটে থাকা মুখটি আর চোখে দেখে মৌনতা গলায় থাকা স্কার্ফটা মুখে চাপলো। সরব এরোজ ঘাড় ঘুরিয়ে তাকায় তার দিকে, গনগনে স্বরে শুধায়। মুখে কাপড় দিলেন কেন? মৌনতা আর চোখে চেয়ে মিনমিনে স্বরে বলল, আপনার মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে, আমার বমি পাচ্ছে। এরোজ তাচ্ছিল্য হাসলো, বিদ্রুপ করে বলল, অথচ আজ 1.5 মাস আমি সিগারেট মুখে দিইনি। যত সব মনের দোষ, এগুলো হসপিটালের কেমিক্যালের গন্ধ। মৌনতা কপাল কুঁচকে মুখ থেকে কাপড় সরায়। ইঁদুরের মতো নাক টেনে টেনে কেমিক্যালের গন্ধ শোকার চেষ্টা করলো। ফের উৎকণ্ঠা নিয়ে বলল, না, এটা সিগারেটেরই গন্ধ। এরোজ ঠোঁটে ঠোঁট চেপে দেখে তার কর্মকাণ্ড। খানিক রুক্ষ স্বরে বলল, একটু পর আপনাকে একটা সিগারেট কিনে দিব, খেয়ে বলবেন এটা সিগারেটের গন্ধ কিনা। ছি! মৌনতা সরব নাক মুখ কুচকে ঘৃণিত কণ্ঠে বলে উঠল। ততক্ষণে লিফট গ্রাউন্ড ফ্লোরে চলে আসলো। এরোজ গটগট করে বেরিয়ে আসে হসপিটাল থেকে। হসপিটালের ঠিক সামনে খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে দিতে মৌনতা বদ্ধ নেত্রে বুক ভরা শ্বাস নিল। কৃত্রিম বায়ুর মধ্যে থেকে থেকে জীবন বড়ই অসহনীয় হয়ে উঠেছিল। প্রথমবারের মতো বিভুয়ের আকাশ দেখে অন্তঃস্থলের অস্থিরতা বিলীন হয়। সম্মুখে একটা কালো মার্সিডিজ থামলো। এরোজ দরজা খুলে দিতে মৌনতা স্থবিরতা ভেঙে এগিয়ে যায়। সিটে বসতেই এরোজ একটা জুসের বোতল এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে শেষ করুন তাড়াতাড়ি। মৌনতা বিরক্তিকরণের নীরবে খেতে লাগলো। কিন্তু পুনরায় সেই কৃত্রিম উষ্ণতায় সে ঘাট ঘুরিয়ে তাকায় 1 মিনিট ড্রাইভ করতে থাকা মানুষটার দিকে। ক্ষীণ অসন্তোষের সাথে বলল, হিটার বন্ধ করা যায় না? জানালাটা খুলে দিন, অনেক দিন হয়েছে একটু সতেজ নিঃশ্বাস ফেলতে পারি না। ঠান্ডা সহ্য করতে পারবেন? মৌনতা মাথা নেড়ে বলল, পারবো, খুলুন। হিটার বন্ধ হয়ে গেল, জানালাটা খুলে গেল। শীতল সতেজ সমীরণের ঝাপটায় মৌনতা বদ্ধ নেত্রে বুক ভরা শ্বাস নেয়। কিন্তু মস্তিষ্কে সরব হানা দেয়, সে মেয়ের জন্য কিছুই নেয়নি। সে উৎকণ্ঠা নিয়ে বলল, আমি তো নাইলের জন্য কিছু নেইনি, জন্মদিনেও কি কিছু না দিলেও মন খারাপ হবে? এরোজ ঘাড় কাত করে তাকায় উৎকণ্ঠা ভরা মুখ পানে। শান্ত স্বরে বলল, বিগত 1 মাসে 1000 বার সে মায়ের কাছে যেতে চেয়েছে, মায়ের বুকে ঘুমোতে চেয়েছে, মায়ের হাতে খেতে চেয়েছে, কিন্তু পারেনি। আপনি কি বুঝতে পারছেন ওর অসহায়ত্ব? চাইলেও যখন মাকে কাছে না পাওয়া যায় তখন সেই কষ্ট কতটা বিভৎস হয় তা আপনি হয়তো বুঝতে পারছেন না। ওর কোনো মন ভোলানো খেলনা চায় না, ওর মাকে চাই। দয়া করে নাইলকে তার সুস্থ সবল মাকে ফিরিয়ে দিন। নিজের যত্ন নিন, সাহসিকতার সাথে লড়ুন। দ্যাট উড বি দ্য বেস্ট গিফট ফর হার। এরোজের স্বরে কোনো অভিযোগ নেই, আছে শুধু এক হিমশীতল বাস্তবতা। ছোট এরোজও মায়ের জন্য এমনি তর্পেছে, কিন্তু কখনোই কাছে পায়নি। মৌনতা নিস্তেজ কণ্ঠে বলল, মৃত্যুকে আটকানোর ক্ষমতা কার রয়েছে? বাঁচার ইচ্ছা আর চেষ্টা থাকলে মৃত্যুকেও হার মানানো যায়, কিন্তু এই ক্ষুদ্র ইচ্ছাটুকুই আপনার মাঝে নেই। পুরুষটির চোখে না বলতে পারা শত শত অভিমান, অভিযোগ, মৃত্যু। এরোজের চোখে মন্থর গতিতে লালচে আভা ছড়িয়ে যেতে লাগলো। আরও একবার হারিয়ে ফেলার শক্তি তার মাঝে নেই, অথচ যাকে ঘিরে তার পৃথিবী সেই মানুষটার মাঝে বেঁচে থাকার ন্যূনতম স্পৃহা নেই। মৌনতার চোখ ছলছল করে উঠল। অস্ফুট স্বরে সে বলল, কখনো আমার জায়গায় দাঁড়াবেন, পিছু ঘুরে তাকাবেন, দেখবেন বাঁচার ন্যূনতম স্পৃহা তো দূর,
শ্বাস নিতেই কষ্ট হবে। যার হাত ধরেছিলাম সারা জীবন একসাথে সুখে বাঁচার জন্য, সে খুব যত্ন করে মৃত্যুর ঠিক সামনে এনে হাত ছেড়ে দিয়েছে। এরোজের ওষ্ঠকোণে ম্লান হাসি ফুটে উঠল, ফিসফিসিয়ে বলে উঠল, এখনো পিছু ফিরে তাকিয়ে আছেন, অথচ সামনে কেউ জীবন নিয়ে দাঁড়িয়ে আছে। মৌনতা ঘাড় কাত করে তাকায়। কিছু বললেন বুঝি? এরোজ ক্ষীণস্বরে নাকচ করলো। মৌনতা ভার হয়ে থাকা মাথা এলিয়ে দেয়। পথিমধ্যেই চলন্ত গাড়িটার গতি স্লথ হয়। মৌনতা উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, গাড়ি থামালেন কেন? খালামণির বাসার কত দূর? এরোজ খালি জুসের বোতলটা নিয়ে বের হতে হতে বলল। একটু বসুন, আমি আসছি। এরোজ লম্বা লম্বা কদমে রাস্তার পাশে জুসের পোর্টেবল দোকানটার দিকে এগিয়ে গেল। মৌনতা জানালা থেকে মাথা বের করে দেখলো বেশ জনসমাগম স্থল, খোলা একটা জায়গা, চারিদিকে সুসজ্জিত স্টল। তার চোখ আটকায় অনতি দূরে থাকা ফেরি লাইটে সুসজ্জিত স্টলটির পানে। ঠোঁটের কোণে আলতো হাসি রেখা ফুটে উঠল। নাইল আর তার ফেরি লাইট খুব পছন্দের। নাইল থাকলে নিশ্চিত আনন্দে আত্মহারা হয়ে যেত। দীর্ঘ বন্দি জীবনের তিক্ততা ভুলতে সে ধীর কদমে গাড়ি থেকে নেমে আসে। সহসা হিম করা শীতলতা দেহের লোম দাঁড়িয়ে গেল। ওভারকোটের উপর স্কার্ফটা আরো ভালো করে জড়িয়ে নিয়ে সে এগিয়ে যায় স্টলটির দিকে। কাছে গিয়ে দাঁড়াতেই সেলসম্যান সৌজন্য হেসে নিজ ভাষায় বলল, হ্যালো ম্যাম, আপনার কি লাগবে? মৌনতা স্মিত হেসে নাবোধক মাথা নাড়ল, বিনম্র কণ্ঠে বলল, আপনার দোকানটা খুব সুন্দর করে সাজানো। আমার মেয়ের ফেরি লাইট খুব পছন্দ, তাই দেখছিলাম। প্রেক্ষিতে লোকটা হাসি মুখে বলল। থ্যাংক ইউ ম্যাম। তন্মধ্যে এরোজ ত্রস্ত পায়ে এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, বারণ করেছিলাম বের হতে। এখনো পুরোপুরি একদম সুস্থ হয়ে যাননি যে যেখানে সেখানে চলে যাবেন। জীবাণু থাকতে পারে এখানে। মৌনতা তাকায় বাড়িয়ে দেওয়া জুসটির দিকে, পরপরই তাকায় চিন্তিত মুখ পানে। প্রথমবারের মতো মনে হলো মানুষটা ভীষণ যত্ন করতে জানে। আপনি জুস আনতে গিয়েছিলেন? বাসায় পৌঁছতে পৌঁছতে এটা শেষ করবেন। চলুন। মৌনতা জুসটা নিয়ে নির্ভীক কণ্ঠে বলল। আপনি মানুষের জন্য এত চিন্তা করেন তা প্রথম দেখছি। এরোজ কপাল কুঁচকে নিল, থমথমে মুখে শুধালো। কেন, আমি আগে কি করতাম? মৌনতা বাঁকা চোখে চেয়ে বলল, মহিষের মতো ঘেউ ঘেউ করতেন কথায় কথায়, আর সুযোগ পেলে শিংও মেরে দিতেন। বলেই সে গাড়িতে উঠে বসে। এরোজ উষ্ণ নিঃশ্বাস ফেলে তার পাশের দরজা লাগিয়ে দিতে দিতে বলল, মহিষ খেউ খেউ করে প্রথম শুনলাম। ঠিক মতো বদনাম করতে না পারলে করবেন না, কিন্তু এইসব অদ্ভুত উদাহরণ দিবেন না। মৌন অদ্ভুত সম্বোধনে মৌনতা কপাল কুঁচকে তাকায় এরোজের দিকে। এরোজ নিরুদ্বেগ গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে। অস্বস্তি জাগলেও মৌনতা কিছু বলল না। বাকি পথটুকু নীরবে কেটে গেল। এরোজের কথা মতো মৌনতা বাঁচার স্পৃহা যোগায়। কষ্ট হলেও পুরো জুসটা খেয়ে শেষ করে। এরপর লহমাগুনে দীর্ঘ 1 মাস পর নিজের এক টুকরো জীবন্ত অংশকে বুকে জড়িয়ে নেওয়ার ঠিক 10 মিনিটের মাথায় গাড়িটির গতি স্লথ হলো একটা বিলাসবহুল বাড়ির সামনে। ইঞ্জিন বন্ধ হতে ঝিমুতে থাকা মৌনতা জানালা থেকে আনমনা দৃষ্টিতে বাইরে তাকালে দৃষ্টি খানিক ঝলসে গেল আচমকা আলোর ঝলকানিতে। মৌনতা বিস্ময় নিয়ে তাকায় রাস্তার ঠিক পাশে একটা রাজপ্রাসাদের ন্যায় বিলাসবহুল বাড়ি। আপাদমস্তক ফেরি লাইটে জলজল করছে। সে মুগ্ধ চোখে দেখে বাড়িটাকে। আফসোসের সুরে বলে ওঠে, নাইলটা দেখলে ভীষণ খুশি হতো। খালামণির বাসা এখান থেকে কত দূরে? আপনি কি নাইলকে এখানে একটু নিয়ে আসবেন? ও ফেরি লাইটস খুব পছন্দ করে। এরোজ এক পলক শান্ত দৃষ্টি ফেলে সিট বেল্ট খুলে বেরিয়ে আসে। মৌনতা সিটের দরজা খুলে দিয়ে বলল, নেমে আসুন। এখানে? হুম। খালামণির বাসা কি এখানেই? মৌনতা এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে নেমে আসে। রাস্তার পাশে সারিবদ্ধভাবে অনেক বাড়ি রয়েছে। এরোজ গাড়ি লক করে গুরু গম্ভীর কণ্ঠে বলল, আপনি খালামুনির বাসায় না, আমার বাড়িতে এসেছেন। বলেই সে সুসজ্জিত বিলাসবহুল বাড়িটার দিকে এগিয়ে যায়। কিন্তু মৌনতা তখনও ঠায় দাঁড়িয়েছে। এরোজ ফিরে তাকায়, চিন্তিত কণ্ঠে শুধায়, কি হলো, হাঁটতে পারছেন না? কষ্ট হচ্ছে? মৌনতা পিটপিট করে চেয়ে বলল। এটা আপনার বাড়ি? এরোজ নিরুদ্বেগ মাথা নাড়ল। মৌনতা ফ্যাল করে তাকিয়ে রইল বাড়িটির দিকে। না, বাড়িটির দিকে নয়, বরং বাড়িটির ঢোকার রাস্তার দুই পাশে ইয়ার্ডে সেজে থাকা অজস্র ল্যাভেন্ডার ফুলের দিকে। অনতি বিলম্বে চোখ মুখ ঠিকরে স্নিগ্ধ এক হাসি ফুটে উঠল। ক্ষীণস্বরে বলল, আপনার বাড়িটা খুব সুন্দর। নাইল খুব খুশি হবে এত ফেরি লাইট দেখে। ওই একফালি স্নিগ্ধ হাসির উজ্জ্বলতায় নারীটির দৈহিক সকল অসুস্থতা নিমিষেই হারিয়ে গেল। বুকে হাত গুজে নির্নিমেষ তাকিয়ে থাকা এরোজ ক্ষীণস্বরে বলে উঠল, নাইল ভেতরেই আছে, আসুন। মৌনতা এরোজের পিছু পিছু এগিয়ে যায়। বেল বাজিয়ে এরোজ এক কদম পেছনে সরে আসে মৌনতার থেকে। মৌনতা প্রশ্নবিদ্ধ নয়নে ফিরে তাকালে এরোজ ইশারা করে বলল, ভেতরে যান। দরজাটা খুলে গেল। মিনিটের মাঝে ভেসে আসলো সমস্বরে কিছু চিৎকার। ওয়েলকাম হোম ভাবি।
সশব্দে একটা পার্টি পপার ফোটার শব্দ আসলো। চারিদিকে রঙিন কাগজ উঠছে। মৌনতা প্রগাঢ় হাসলো। নিশান্ত, নিভা, নিশাত আর তার পরিবারের চিৎকারে সে হাসি মুখে ঘরে পা দিলে ঝরঝরে কিছু গোলাপের পাপড়ি পড়ল তার মাথার উপর। মৌনতা ছলছল নেত্রে তাকায় সকলের দিকে, অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, ধন্যবাদ খালামণি। নিশাত স্নেহভরা নয়নে চেয়ে তাকে বুকে আগলে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার আম্মা এসে গিয়েছে আমাদের কাছে। নিভা চঞ্চল কণ্ঠে বলল, ভাবি, তুমি খুশি হয়েছো? বললে না তো তোমার কাছে কেমন লাগছে? মৌনতা তার গাল ছুঁয়ে দিয়ে বলল, ভীষণ খুশি হয়েছি নিভা। এগুলো কে করেছে? নিভা চঞ্চল কণ্ঠে কিছু বলবে তার আগে এরোজ ব্যগ্র কণ্ঠে বলল। নিশান্ত, এরোজের কথায় মৌনতা স্নেহ ভরা নয়নে তাকায় নিশান্তের দিকে। এসব তুমি করেছো নিশান্ত? হতবাক নিশান্ত পাল্টা স্বরে জিজ্ঞাসা করে। আমি? মৌনতা কপাল কুঁচকে নিল। তার কুচকানো মুখ দেখে নিশান্ত তৎক্ষণাৎ বোকাশোকা হেসে বলল, ও হ্যাঁ আমি। হ্যাঁ ভাবি, আমি করেছি এসব। মৌনতা মৃদু হেসে বলল, তোমায় দেখে মনে হচ্ছে তোমায় জোর করে কেউ করিয়েছে। আমায় আমায় দিয়ে জোর করে কিছু করাবে এমন সাধ্য কারণ নেই ভাবি। তুমি ভেতরে এসো। এরোজ থমথমে মুখে এসে দাঁড়ায় নিশান্তের সামনে। নিশান্ত দাঁত কিরমির করে বলল, এমন সিরিয়াস ভঙ্গিতে মুখের উপর মিথ্যা কথা কি করে বলো ব্রো? আমার তো একটা কথা লুকাতে যাওয়ার আগে আমার ফেস বলে দেয় যে আমি কিছু লুকাচ্ছি। কারণ তুই একটা গর্ধব। এরোজ দাঁত খিচে বলে গটগট করে ভেতরে ঢুকে গেল। মৌনতা অলস পায়ে এগিয়ে যায় মায়ের কাছে। মেয়ের বিধ্বস্ত রুগ্ন দশায় মাসুমা বেগম ছলছল নেত্র লুকাতে চায় কিন্তু পারে না। মৌনতা মাকে জড়িয়ে ধরতে মাসুমা বেগম ফুপিয়ে কেঁদে ওঠেন। অন্তঃস্থল আর্তনাদ করে বলে ওঠে, মেয়েকে বিয়ে দেওয়ার মতো পাপ কি করে করলো তারা? সন্তানকে প্রাণের চেয়ে ভালোবাসার এই নমুনা। মাসুমা বেগম মেয়েকে আদরে আদরে ভরিয়ে তুলেন। আদুরে গলায় বলে, দ্রুত সুস্থ হয়ে যাবে আম্মা, আর কিছুদিন। মায়ের মন ভুলানো কথায় মৌনতা ম্লান কণ্ঠে বলে, আর মন ভুলানো কথা বলো না আম্মা। আশা রাখতে রাখতে ভেতরটা আজ বাজেভাবে গুড়িয়ে গিয়েছে। অন্তত মৃত্যুটা অপ্রত্যাশিতভাবে না হোক। মাসুমা বেগম আর্তনাদে সুরে বলে ওঠেন, মায়ের সামনে এত কঠিন কথা কেন বলছিস মৌন? কিছু হবে না তোর। কত উন্নত চিকিৎসা রয়েছে জানিস? এসব রোগ কিছু না। মৌনতা আর কিছু বলে না, চোখ খুঁজে বেড়ায় ছোট্ট একটা আদলকে মিহিসরে শুধায়, আমার জানটা কোথায়? সে ঘুমাচ্ছে। এরোজ ঘুমন্ত দেহটিকে আলতো হাতে তুলে নেয় বুকে। পরিচিত উষ্ণ বুকের ছোঁয়ায় নাইল ঘুম জড়ানো কণ্ঠে ডেকে ওঠে, পাপা। এরোজের মুখে হাসি ফুটে ওঠে। হোক না ঘুমের ঘরে, তবু এটা তার বুকটাকে প্রশান্তি দেয়। সে ললাট বরাবর চুমু দিয়ে বলল, হ্যাপি বার্থডে মা। নাইলের কাছে বার্থডে মানে বিশাল বড় সেলিব্রেশন। ছোটবেলা থেকেই এটা দেখেই বড় হয়েছে সে। তার ঘুম হালকা হয়ে গেল বার্থডের কথা শুনে। সম্বিত ফিরতে আদুরে গলায় সুর টেনে বলল, আজকে আমার বাদ। হ্যাপি বার্থডে মা। তুমি কেক কাটবে না? একটা হাফ হাতার টি শার্ট আর একটা হাফ প্যান্ট পরিহিত নাইল উঠে বসে বিছানায় পা গুটিয়ে বসে উৎসুক কণ্ঠে বলে, আজকে আমার বার্থডে। কেউ বলেনি কেন? পাপা, দাদু ভাই, দাদুমণি বলো। পাপা, ফুপি, তানছান ভাইজান আসেনি কেন? আমরা কেক কাটবো না? বাড়িতে বাচ্চাদের জন্মদিন মানেই বিশাল আয়োজন। সেখানে আজ এত বড় দিন হওয়ায় চারিপাশ এত নীরব দেখে নাইল অবাক। এরোজ মৃদু হেসে বলল, আমরা কেক কাটবো প্রিন্সেস। ড্রেস পরে অনেক মজা করব। উঠে পড়ো। নাইলের মন খারাপ হয়ে গেল। এমন বার্থডে তো কখনো হয়নি। মাম্মা পাপা কেউ নেই। সে বলল, আম্মা আসবে? আসবে তো। নাইলের জন্মদিন আর মাম্মা আসবে না এটা হতে পারে? ওই যে দেখো তো ওখানে কে দাঁড়িয়ে আছে। এরোজের কথায় নাইল ঘুম জড়ানো চোখে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতে চোখে মুখে বিস্ময় খেলে গেল। সে সরব চেঁচিয়ে উঠল, মাম্মা। দরজার কপাট আঁকড়ে দাঁড়িয়ে থাকা মৌনতা ছলছল নেত্রে তাকায় ছোট্ট মেয়েটার দিকে। 1 মাসের দূরত্বে মনে হচ্ছে মেয়েটার আপাদমস্তক বদলে গিয়েছে। নাইল ঝড়ের বেগে ছুটে গিয়ে আছড়ে পড়ল মায়ের বুকে। মৌনতা ঝরঝরিয়ে কেঁদে উঠল মেয়ের বুকে জড়িয়ে নিতেই। তবে তার দুর্বল দেহ সন্তানের ভারটুকু সামলাতে ব্যর্থ হলো। আছড়ে পড়া দেহটিকে শক্ত করে আঁকড়ে ধরে মৌনতা মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়ে। কাঁদতে কাঁদতে অজস্র চুমুতে ভরিয়ে তুলে ছোট্ট মুখটি আদুরে গলায় শুধায়, আমার মা কেমন আছে? অদ্ভুত ব্যাপার হলো ছোট্ট নায়ালও কাঁদছে। সে ঠোঁট উল্টাতে উল্টাতে বলল, ভালো নেই। তুমি কেন এত অসুস্থ থাকো? কেন সব সময় হাসপাতালে থাকো? আমার একা একা ভালো লাগে না এখানে। পাপা, দাদুমণি বলে পাপা, ফুপি কেউ আসছে না জানো? মৌনতা এলোমেলো হাতে উন্মাদের মতো ছুঁয়ে দেখছে মেয়েকে। মিথ্যা আশ্বাস দিয়ে বলল, মার হাসপাতালে থাকবো না।
আমার জান, মা সব সময় তোমার সাথে থাকবো এখন। আর যাবে না। নাইলের প্রশ্নে মৌনতা উদাসীন হলো। মিথ্যা কথা বলতে ইচ্ছে হলো না আর। সে মেরেলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে কথা ঘুরিয়ে বলল, তুমি কি জানো ছোট পাপা তোমার বার্থডের জন্য ফেরি লাইটস দিয়ে কত সুন্দর করে ঘর সাজিয়েছে? তুমি দেখেছো? নাইল বড় বড় নেত্রে চেয়ে বলল, ফেরি লাইটস অনেকগুলো। অনেকগুলো। চলো দেখবে, তারপর কেক কাটবো, আমরা অনেক মজা করব। সামান্য একটু ফেরি লাইট? নাইল ভুলে গেল নিজের গোটা দুঃখী জীবন বৃত্তান্ত। সে হৈ হৈ করে বলল, চলো চলো। সে মায়ের কোল থেকে নেমে ছুট লাগায়। এরোজ ধীর পায়ে এগিয়ে আসে মেঝেতে বসা দুর্বল দেহটির দিকে। ওঠার জন্য হাত বাড়িয়ে দিলে মৌনতা চোখ তুলে তাকায়। সহসা টুপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়ালো। ক্ষীণ স্বরে বলল, থ্যাংক ইউ। এরোজ ম্লান হেসে বলল, ডোন্ট সে থ্যাঙ্কস, আই এম ডুইং ইট ফর মাই হ্যাপিনেস। কাম অন, গেট আপ, মেঝেতে ময়লা আছে। মৌনতা হাত ধরে উঠে আসে। তারা রুম থেকে বের হতে যাবে, তন্মধ্যে আচমকা কেউ এরোজের বুকে আছড়ে পড়ল। এরোজ ভড়কে গেল, কিন্তু মানবীকে বুঝতে পেরে মুহূর্তে চোয়াল শক্ত এলো। গুরুগম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুমি এখানে কি করছো আনি? মৌনতা দেয়াল আঁকড়ে ধরে দাঁড়ায়। পিটপিট করে চেয়ে দেখে ব্রাউন কালারের চুলালা ফর্সা সুন্দর এক মেয়েকে। বাঙালি গরণ হলেও চেহারায় বিদেশি ভাবটাই বেশি ফুটছে। বয়স আনুমানিক 23-24। আনি নামক মোহগ্রস্ত রমণী শক্ত করে জড়িয়ে ধরল এরোজের পৃষ্ঠদেশ। অভিযোগ মিশ্রিত কণ্ঠে ইংলিশে বলল, নাইলের বার্থডে পার্টি রেখেছো আজ? আমায় বলনি কেন? ছোট মাম্মা বলল আমায়। আমার খুব খারাপ লেগেছে এরোজ। মৌনতা এতক্ষণে বুঝলো মেয়েটা নিশাতের ভাসুরের একমাত্র মেয়ে, যারা জন্মগতভাবে কানাডাতে রয়েছে। এরোজ জোরপূর্বক আনিকে দূরে সরিয়ে দিল। গনগনে স্বরে বাংলাতে বলল, এসেছো, চুপ করে বসো। বাদরের মতো লাফালাফি আর হুটহাট গলা ধরে চলে পড়বে না, বিরক্তিকর। আনি বাংলা একটু কম বুঝে। সে অবুঝ পানে চেয়ে বলল, ভাদর? ইউ মিন মনকে এরোজ? এরোজ জবাব দেয় না, গটগট করে এগিয়ে যায় সিঁড়ির দিকে। আনি মৌনতার দিকে চেয়ে নিজ ভাষাতেই বলল, তুমি মৌনতা, ক্যান্সার পেশেন্ট? আমি তোমার কথা শুনেছি। আমার খুব খারাপ লেগেছিল তোমার কথা শুনে। তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। মৌনতা সৌজন্য হেসে সামনে তাকায়। এরোজ পুনরায় ফিরে এসে বলল, দাঁড়িয়ে আছেন কেন? মৌনতা আনির দিকে চেয়ে মৃদু হেসে বলল, আসছি। হ্যাঁ, আমিও আসবো তো। আনি তড়িঘড়ি করে বলেই চলতে শুরু করলো। মৌনতা ধীর কদমে এগিয়ে যায়। এরোজও তার সাথে পা মেলাতে সে ঘাড় কাত করে থাকে। পুরুষালী মুখ পানে যেথায় স্পষ্ট চাপা রাগ। রাতটুকু অস্বাভাবিক প্রশান্তিময় হয়ে উঠল বিভুয়ে থাকা পরিবারের সকলের জন্যে। রাত 12টা বাজার আগেই নায়েলকে প্রিন্সেসের মতো সাজিয়ে কেক কাটা হলো। নিশাতের রান্না করা শাহী ভোজ দিয়ে নৈশভোজ শেষ হলো। বহুদিন বাদ একটু মুখরোচক খাবার খেয়ে মৌনতা তৃপ্তি পেল। শরীর তাকে তৃপ্ত হতে দেয় না। ক্রমেই শরীর দুর্বল হয়ে পড়ে। অথচ নায়েল চাচ্ছে তার মা আগের মতো তার সাথে হই হুল্লোড় আনন্দ করবে। মৌনতার বিশ্রামের প্রয়োজন। নিশা দ্রুত ঘর খালি করার ব্যবস্থা করলো। ভাসুরের এক মেয়ে আরেক ছেলে সহ এসেছিল আনন্দটুকুকে আরেকটু দ্বিগুণ করতে। সে ছেলে মেয়েদের নিয়ে বিদায় নিতে এসে আহাজারি জুড়ে দিল মৌনতার সাথে। আম্মা, এরোজকে কত করে বললাম আমাদের বাড়িতে নিতে তোমায়, কিন্তু তাতে তার সাফ নারাজি। তোমার মায়ের এখানে রান্না বান্না করে খেতে হবে, এটা ঝামেলা না। আমি রান্না বান্না করতাম, তোরা আমাদের বাড়িতে আরামসে থাকতি। তা না, রক্তেরা ছেলেকে কিছুই বোঝাতে পারলাম না আমি। একটু থেমে পুনরায় বলেন, ওই 10 মিনিট দূরে আমাদের বাসা, সে আমাদের সাথে থাকতে পারতো না? খালার বাসায় থাকতে কি সমস্যা? তা না, সে একা এই বিলাস বাড়ি কিনেছে, বাপের টাকা আছে, নষ্ট করছে ইচ্ছে মতো, নিজের যত্ন নিয়ে এখানে পড়ে থাকে। মাসে একবারও আমাদের বাড়িতে পা দেবে না। কত বোঝালাম, এখন আর বোঝাই না, ক্লান্ত হয়ে গিয়েছি। আমি সকালে আবার আসবো আম্মা, তুমি এখন রেস্ট নাও। কি খেতে ইচ্ছে হবে তা শুধু খালামণিকে বলবে, খালামণি বানিয়ে খাওয়াবে। আচ্ছা খালামণি। মৌনতা মৃদু হেসে উষ্ণ আলিঙ্গন করে নিশাতের সাথে। বিদায় কালে আনি ফের এরোজকে জড়িয়ে ধরতে এরোজ তেতে উঠল খালার উপর। বাংলাতেই বলল, বিরক্তির একটা সীমা আছে খালামণি, ওকে কেন এনেছো এখানে? নিশাত ছোট মুখে বলল, পরে যদি শুনতো আমরা ওকে ছাড়া পার্টি করেছি, আমার মাথা খেয়ে নিত। একটু সহ্য করে নে না। এরোজ দাঁত খিচে বলল, কোন দিন একটা দিয়ে বসবো তখন আমায় কিছু বলতে পারবে না। খবরদার এমনটা কখনো করবি না এরোজ। সবসময় এমন গায়ে পড়া আমার ভালো লাগে না খালামণি। নিশাত ক্লান্ত স্বরে বলল,
তোকে ভালোবাসে দেখেই তো এমন একটু করে। সবটা জেনেও যে তুমি এমন অবুঝের মতো কথা বলো, এতে আরো মেজাজ খারাপ হয়ে গেল মরি। বলেই সে গটগট করে লিভিং রুমে চলে গেল। সোফায় আধা হয়ে বসা মৌনতা ঠিক অপর পাশে বসে ওয়েট টিস্যু দিয়ে হাত মুছতে লাগলো। মৌনতা বাঁকা চোখে তাকালো, ব্যস্ত নত শিরপানে মিনমিনে স্বরে বলে উঠল, আপনার অনেক পাপ হবে। আচমকা এমন অদ্ভুত কথায় এরোজের হাত থেমে গেল। সে ঝুঁকে থাকা বদনে ঘাড় কাত করে তাকায়, থমথমে মুখ পানে ভ্রুকুচকে শুধায়। কেন? মৌনতা সতর্ক কণ্ঠে বলল, আপনি কথায় কথায় সবাইকে জড়িয়ে ধরেন। কথায় কথায় কাকে জড়িয়ে ধরেছি? এরোজের ললাটে অজস্র ভাঁজ। লীরাকে, আনিকে, এটা কালচার। তাতে কি? এখন কালচার বলে কথায় কথায় আমি পরপুরুষকে গিয়ে জড়িয়ে ধরবো? মৌনতার কণ্ঠে ঘোর বিরোধ। এরোজ শান্ত দৃষ্টি ফেলল, বলল, আপনাকে জড়িয়ে ধরতে দেওয়া হলে তো আপনি ধরবেন। মানে কে দেবে না? মৌনতা সরব কপাল কুচকে তাকায়। এরোজ গুরু গম্ভীর কণ্ঠে বলল, ডক্টর কি বলেছে? আপনাকে জনসমাগম এড়িয়ে চলতে, সেখানে জড়িয়ে ধরা তো আরো কঠোরভাবে নিষিদ্ধ। ও, এটা আপনার বাড়ি? এত বড় বাড়ি কিনেছেন কেন একা মানুষ? এরোজ টিস্যু দিয়ে হাতের কেক মুছতে মুছতে জবাব দিল, বউ বাচ্চা নিয়ে থাকবো বলে। বউ বাচ্চা আছে আপনার? না, তবে আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায়, রেডিমেড বউ বাচ্চাও পাওয়া যায়। মৌনতা মুখ বিকৃত করে শুধায়। হ্যাঁ, রেডিমেড বউ বাচ্চা মানে? এরোজ মুখ তুলে তাকায়, থমথমে মুখে বলল, আপনাকে বলেছিলাম কি ঘরে গিয়ে ঘুমোতে বলিনি? শরীর খারাপ লাগছে না? একটু পর একটা স্যালাইন দিতে হবে। মৌনতা ছোট মুখ করে বলল, আমি ঘর চিনি না, তাই যেতে পারছি না। আর নাইলকে আম্মা ফ্রেশ করাতে নিয়ে গিয়েছে, ও এলে ঘুমাবো। আপনার ঘর ওপরে, আসুন আমার সাথে। মৌনতা দুর্বল দেহে তার পিছু পিছু চলল। দোতলার একটা বিলাসবহুল মাস্টার বেডরুমে ঢুকলো এরোজ, পাছে পাছে মৌনতাও ঢুকলো। কিন্তু ঢুকতে তার পা থমকে যায়, অন্তঃস্থল কেমন অস্থির হয়ে পড়ল। এরোজ পুরো ঘরময় দেখিয়ে দিল কোথায় কি রাখা আছে। একজন অসুস্থ মানুষ, একজন পরিপাটি নারীর প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন আছে সব আছে এখানে। এমনকি ক্যাজুয়াল পোশাক থেকে শুরু করে আড়ঙে থ্রি পিসও সেখানে রয়েছে। পুরো ঘরটা একদম তার পছন্দের জিনিস রঙে তৈরি। এটা কি কাকতালীয়? মৌনতা ধীর কদমে এগিয়ে যায় বিছানার কাছে। বিছানার পাশে রাখা দুটো কৌটা হাতে তুলতে অন্তঃস্থল আরো তীব্রভাবে প্রশ্নবিদ্ধ হয়। কৌটা ভর্তি পছন্দের বুবুলুবু চকলেট আর আমশক্ত। সে ঘাড় ঘুরিয়ে তাকায় এরোজের পানে, শুধায়, এই ঘর আমার? কে সাজিয়েছে? কেন? বলুন, কে সাজিয়েছে? আপনি? পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকা এরোজ শান্ত দৃষ্টিতে অবলোকন করে প্রশ্নে জর্জরিত মুখটি। মৃদু হেসে তার সব প্রশ্নের উদ্বিগ্নতাকে মিলিয়ে দিয়ে বলল, আপনার মা সাজিয়েছে। সহসা অন্তঃস্থলের সকল প্রশ্ন মিলিয়ে গেল। মৌনতার মুখে হাসি ফুটে উঠল। আমি আরো ভাবছিলাম এই ঘর একদম আমার মনের মতো সাজানো কিভাবে। সামর্থ্য থাকলে গোটা পৃথিবীটা আপনার মনের মতো করে সাজিয়ে দিতাম। অস্পষ্ট কণ্ঠে মৌনতা ফিরে তাকায়। কিছু বললেন? আপনি একা একা সবসময় কথা বলেন কেন? কথা বলার মানুষ নেই বলে। হ্যাঁ? এরোজ এড়িয়ে যায় মৌনতার কৌতূহল, ব্যস্ত কণ্ঠে বলল, আমি আন্টিকে পাঠিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে নিন। কোনো প্রয়োজন হলে আমায় ডাকবেন, এক ঘর পরেই আমার ঘর। আচ্ছা। এরোজ বেরিয়ে আসে কক্ষ থেকে, কিন্তু বের হতেই দেখলো মাসুমা বেগম দাঁড়িয়ে আছে সেখানে। কাঁধে শুয়ে আছে নাইল। এরোজ সৌজন্য হেসে বলল, নাইলকে আমি নিয়ে যাচ্ছি, আপনি তাকে সাহায্য করুন। মাসুমা নির্বাক নাইলকে দিয়ে দিল। এরোজ চলে যায়। মাসুমা বেগমের কানে তখনও বাজছে এরোজের বলা জবাবটি। সে ধীর পায়ে মেয়ের ঘরে ঢুকতে মেয়ের পছন্দের ল্যাভেন্ডারের সুবাস নাসারন্ধে ঘুরে ফিরে প্রবেশ করে। পুরো ঘরময় চোখ বুলাতেই তার ওষ্ঠকোণে ম্লান হাসি ফুটে উঠল, কেননা এই প্রথম সেই ঘরে এসেছে। অথচ ছেলেটা কত অবলীলায় মিথ্যা বলে দিল। কিন্তু কেন? টরেন্টোর বুকে যখন ক্লান্তি ছুঁয়ে নিদ্রা নেমে আসে, তখন দেশে এক ক্লান্তিময় প্রহরের অবসান ঘটে। পাখিরা গগনে কলরব তোলে, জনজীবন ব্যস্ত হয়ে পড়ে নিত্যদিনের তাগিদে। বিবাহ শব্দটির মাঝে যেমন পবিত্রতা রয়েছে, তেমনই রয়েছে অঢেল শক্তি ও ধৈর্য। সৃষ্টিকর্তা প্রদত্ত রহমত অসীম শক্তিশালী হয়, কিন্তু আমরা মানুষ কতই না মূর্খ যে সৃষ্টিকর্তার রহমত পায়ে ঠেলে দেয়। ইমরোজ নামক পাপাচারী পুরুষটিকে সৃষ্টিকর্তা দুটো রহমত দিয়েছিলেন। পাপাচার থেকে সরে আসার সুযোগ হিসেবে দিয়েছিলেন একটি পবিত্র, পরিপূর্ণ, সুখময় জীবন। কিন্তু আফসোস, সে সেই সুযোগ আর সুখময় জীবন আঁকড়ে ধরতে পারেনি। স্ত্রী আর শয্যা সঙ্গিনীর মধ্যে সৃষ্টিকর্তা যোজন যোজন ফারাক রেখেছেন। স্ত্রী হয় ধৈর্য, ত্যাগ, পবিত্রতা, পরিশ্রম, মায়া ও মাতৃত্বের গুণে বলিয়ান। অন্যদিকে এই শয্যা সঙ্গিনী কেবলই
স্বার্থের অনুকূলে বিচরণ করা এক নিকৃষ্ট অপবিত্র সত্তা। স্বার্থ ফুরালে যার সঙ্গ ফুরিয়ে যায়। কিন্তু পরিতাপের বিষয় হলো কারো কারো অন্তরে নফসের পর্দা এতটাই পুরু যে তারা পবিত্রতা এবং পঙ্কিলতার মধ্যকার সূক্ষ্ম বিভেদটুকু বুঝতে পারে না। বেডে আধা সহে বসা ইমরোজ ব্যথাতুর আর্তনাদ করে উঠল। ডাক্তার পায়ে হাত দিতে ডাক্তার হাত সরিয়ে নিয়ে বললেন, আমার কাজ শেষ, তবে তোমাকে আরও 15 দিন বিশ্রামে থাকতে হবে। আর যে ওষুধগুলো দিয়েছি সেগুলো যথাসময়ে খেতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। ইমরোজ থমথমে মুখে বলল, ওকে। আর খাওয়া দাওয়া ঠিকমতো করবে। তোমার শরীরে অনেক ঘাটতি দেখা দিচ্ছে। পুষ্টিকর খাবার খাও, অল্প বিরতিতে বারবার খাও। খাবারের শাকসবজি অবশ্যই থাকতে হবে। নিজের যত্ন নাও। মাঝে মধ্যে পায়ে একটু গরম তেল মালিশ করতে পারো, এতে আরাম পাবে। জি। ভোর 5টা নাগাদ ওয়াশরুমে যেতে গিয়ে ইমরোজ পা পিছলে পড়ে যায়। অসুস্থতার কারণে তার শরীর ক্রমশই দুর্বল হয়ে আসছিল, আর যথাযথ যত্নের অভাবে আজ তা আরও ভেঙে পড়ে। সৃজা ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বলল, চলো। ইমরোজ নড়ে চড়ে বসলো। নার্সকে বলল, আমায় একটু হুইল চেয়ারে বসতে সাহায্য করুন। সৃজা এক হাত বাড়িয়ে তাকে সাহায্য করতে চাইল। সে বলল, আরে আমি আছি তো, নার্সের প্রয়োজন নেই। ইমরোজ তার কথায় ভ্রুক্ষেপ না করে নার্সকে পুনরায় বলল, একটু সাহায্য করুন। নার্স তাকে হুইল চেয়ারে বসিয়ে দিলে সে নিজেই চাকা ঘোরাতে লাগলো। সৃজা কপাল কুঁচকে নিজেই হুইল চেয়ারটা টেনে নিয়ে গেল। পুরো রাস্তা ইমরোজ অস্বাভাবিক থমথমে মুখে বসেছিল। বাড়ি ফিরেও সে সৃজাকে তেমন একটা পাত্তা দিল না। সৃজা এবার তার আচরণে বিরক্ত হয়ে বলল, হয়েছেটা কি ইমরোজ, এমন করছো কেন? ইমরোজ শানিত দৃষ্টিতে তাকালো, অবহেলার সুরে শুধালো, কেমন করছি? তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো কেন? আমি কি তোমাকে ইচ্ছে করে ফেলে দিয়েছি? আপাতত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে সৃজা। আমি তোমাকে ইচ্ছে করে ফেলে দিয়েছি? তাওনি বলছো? পরোক্ষভাবে তুমি আমার পড়ে যাওয়ার জন্য দায়ী। আজ 2 মাস আমি গুরুতর অসুস্থ। ডাক্তার বলেছেন প্রচুর যত্ন নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। সেখানে আজ 2 মাস যাবৎ আমি রেস্টুরেন্টের খাবার খাচ্ছি। আমার চেহারার দিকে কখনো তাকিয়ে দেখেছো? প্রতিদিন রেস্টুরেন্টের খাবার আমি খেতে পারি না। আমার শরীর ভেঙে পড়েছে, অথচ সেদিকে তোমার বিন্দু মাত্র খেয়াল নেই। তুমি কি বলতে চাইছো? আমি রান্না করব ইমরোজ? তুমি জানতে না আমি রান্না বান্না বা ঘরের কাজ পারি না? তবে কোন যুক্তিতে তুমি এগুলোর জন্য আমার উপর রাগ দেখাচ্ছ? করতে পারো না তাই বলে কি শিখতে হবে না? তোমার স্বামী অসুস্থ, তুমি তাকে নিজ হাতে পুষ্টিকর খাবার রান্না করে খাওয়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি আমার ওষুধগুলো সময় মতো খাইয়ে দাও না। গতকাল আমি তোমায় কতবার ডেকেছিলাম ওয়াশরুমে যাওয়ার সময়, কিন্তু তুমি ওঠোনি। আমি ঘুমিয়েছিলাম ইমরোজ। এখন কি ঘুম ভাত দিয়ে আমি বসে থাকবো যে কখন তুমি ওয়াশরুমে যাবে আর আমি তোমাকে দিয়ে আসবো? আর তোমার ওষুধের সময় কখন তা কি আমি কি করে জানবো? ইমরোজ অবাক হয়ে সৃজার দিকে তাকিয়ে আছে। যেখানে তার সামান্য ঠান্ডা লাগলে মৌনতা আর মা 10 মিনিট অন্তর অন্তর এই চা ওই চা নিয়ে হাজির হতো, সেখানে আছে এত বড় দুর্ঘটনার শিকার হয়েও তার স্ত্রীর কাছ থেকে মানবিকতার বদলে কেবল তর্ক বিতর্ক পাচ্ছে। সে রাগান্বিত সৃজার দিকে তাকিয়ে বলল, আমার সামান্য জ্বর হলেও পরিবারের সবাই ব্যস্ত হয়ে পড়তো সৃজা। এক মুহূর্তের জন্য আমায় একা রাখতো না। মুখের সামনে হরেক রকম খাবার সাজিয়ে রাখতো। মৌনতা সারা রাত না ঘুমিয়ে আমার সেবা করত। আর তুমি কিনা সামান্য রান্না করে খাওয়ানো তো দূর, একটু ওয়াশরুম পর্যন্ত দিয়ে আসতে পারছো না। সৃজা কপাল কুঁচকে ইমরোজের কথা লুফে নিল। কি বললে? আবার বলো তো। তোমার পরিবার তোমাকে মাথায় তুলে রাখতো? তো কোথায় তোমার সেই পরিবার ইমরোজ? তারা যে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সেটা কি ভুলে গেছো? পরক্ষণে তীব্র তাচ্ছিল্যের সাথে বলল, আর তুমি কি এখন আমার মাঝে মৌনতাকে খুঁজছো? তবে তুমি চরম বোকামি করছো, কারণ মৌনতার মতো এসব করার সময় আমার নেই। আমি একজন স্মার্ট ওয়েল এডুকেটেড মেয়ে। ঘরে বসে হাঁড়ি পাতিল ঘষামাচা করার জন্য নিজেকে গড়ে তুলিনি, এটা তুমিও ভালো করে জানো। আর ভুলে যেও না, এ কারণেই তুমি আমায় পছন্দ করেছিলে, মৌনতাকে নয়। এখন কি তোমার ঘরে মৌনতা আর বাইরে সৃজা চাই? দুটো একসাথে কখনো পাবে না। আমার সাথে বুঝে কথা বলবে। এসব তুচ্ছ বিষয় নিয়ে আমার সাথে আর রাগারাগি করতে আসবে না। ইমরোজ বাকরুদ্ধ হয়ে গেল। সৃজা যেন আঙ্গুল দিয়ে তার ভুলটা দেখিয়ে দিচ্ছে, আর সেই ভুলের জীবন্ত প্রমাণ হলো খোদ সৃজা। সৃজার আগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করে বলতে লাগলো, আমার সাথে ওই মৌনতার তুলনা?
ও কি আমার নখের যোগ্য? পড়াশোনা করে নিজেকে মেনটেন করে এখন আমি নাকি মৌনতার ঘরে বসে হাঁড়ি পাতিল মাজবো? বলতে বলতে সৃজা ধপ করে সোফায় বসে পড়ল। এমন সময় সৃজার মা দ্রুত পদে এগিয়ে এলেন। মেয়ের মাথা একটা চাটি মেরে ধমকে সুরে বললেন, এ কি করলি? এটা কেমন ব্যবহার ছিল সৃজা? তবে কি করব? দেখছো না ও কেমন আচরণ করছে আমার সাথে? পুরুষ মানুষ স্ত্রীর কাছে এই যত্নটুকু তো চাইবে। মানে পুরুষ মানুষ যদি স্ত্রীর কাছে এটাই চাইতো, তবে মৌনতাকে ছেড়ে আমার কাছে আসলো কেন আম্মা? ওসব কিচ্ছু না। পুরুষ মানুষের ঘরে মৌনতা আর বাইরে সৃজা চাই। মা কোথাকার! এত রাগ করতে নেই সৃজা, ঘর সংসার করতে হবে না? এমন করলে চলে? সংসারই তো করছি, চাকরি বাকরি ছেড়ে ঘরেই তো পড়ে আছি। এটা কোনো জীবন? আমার মেজাজ খারাপ হচ্ছে আম্মা। না আছে আনন্দ ফুর্তি, না আছে বিলাসিতা। যা ভেবেছিলাম তার কিচ্ছুই হয়নি। এখন মনে হচ্ছে নিজের পায়ে নিজের কুড়াল মেলেছি। সৃজার মা মেয়ের হাত চেপে ধরে শাসিয়ে বললেন, আস্তে কথা বল। কেন কুড়াল মারিসনি? কিন্তু এখন এমন আচরণ করলে সত্যিই নিজের পায়ে কুড়াল মারবি। সৃজা কপাল কুঁচকে বলল, কি বলছো? ভদ্রমহিলা সতর্ক দৃষ্টিতে চারিপাশ দেখে নিয়ে বললেন, আগামীকাল সম্পত্তির চূড়ান্ত ভাগ বাটোয়ারা শেষ বৈঠক। কি বলছো? ইমরোজ তো আমায় এই ব্যাপারে কিচ্ছু বলেনি। সারাদিন রাগে গজগজ করলে শুনবি কি করে? গতকাল রাতে ও যখন ফোনে কথা বলছিল আমি তখন শুনেছি। সৃজার দৃষ্টি শুরু হয়ে এলো। তার মা পুনরায় বোঝাতে লাগলেন, এমন করে ওর মনে ক্ষোভ সৃষ্টি করিস না। অসুস্থ মানুষ, এই সময়ের খারাপ ব্যবহার মনে গেঁথে থাকে। বিয়ে তো করেই ফেলেছিস, এখন কি আর করার আছে? সংসার করবি না? এই বিয়ে সংসার আমার জন্য না আম্মা। ওর সাথে সংসার করা মানে ঘরের কাজ করা, রান্না করা, স্বামী সেবা করা, আমার বাইরে টিপটপ হয়ে চলা। গতকাল পার্লার থেকে সব সার্ভিস নিয়ে এসেছি। এত সুন্দর নেল এক্সটেনশন করিয়েছি কি রান্না করার জন্য? তবে বিয়ে করলি কেন? ভেবেছিলাম যাই হয়ে যাক না কেন, শিকদার পরিবার কখনোই তাদের ছেলেকে হাতছাড়া করবে না। কিন্তু কে জানতো তারা একটা বাইরের মেয়ের জন্য নিজের ছেলেকে ঘর থেকে বের করে দেবে। একবার শিকদার বাড়িতে ঢুকতে পারলে আর পিছু ফিরে তাকাতে হতো না। কোম্পানি, বাড়ি সবকিছুর উপর রাজত্ব করতে পারতাম। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা লোকসান হওয়ার হয়েছে, এখন লোকসান পোষাতে হবে সৃজা। নিজের অবস্থান পাকাপোক্ত করতে হবে। এই মুহূর্তে রাগের বশে বোকামি করিস না, না হলে যেটুকু আছে সেটুকুও হারাবি। এখন ও যেমন চায় তেমন চল, আগে নিজের জায়গাটা শক্ত কর। সৃজা রাগ দমিয়ে লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। মায়ের কথা বোঝে সে। এই মুহূর্তে রাগের বশে কোনো ভুল করা যাবে না। সে রাগ ছেড়ে রান্নাঘরে গিয়ে হ্যান্ড গ্লাভস পরে ইউটিউব দেখে দেখে রান্না করার চেষ্টা করতে লাগলো। পায়ের ব্যথা ইমরোজের শরীর অসাড় হয়ে আসছিল। সে শুয়ে শুয়ে অলস সময় কাটাতে ফোনটা হাতে নিল। ফেসবুক স্ক্রল করতে হঠাৎ তার দৃষ্টি থমে গেল। নিউজ ফিডে জলজল করছে প্রিন্সেস ড্রেস পরিহিত তার পরীর মতো নিজের মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। অবাক ইমরোজ আইডিটা দেখল। নিশান্তের আইডি থেকে পরিবারের সবাইকে ট্যাগ করে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, আমাদের বার্থডে গার্ল। ইমরোজ হতভম্ব হয়ে ফোনের তারিখ দেখল। অস্ফুট স্বরে বলে উঠল, 25শে মার্চ গতকাল নাইলের জন্মদিন ছিল। ওহ শিট, নাইলের জন্মদিন আমি কি করে এটা ভুলে গেলাম। রাগে দুঃখে নিজের চুল খামচে ধরল ইমরোজ। হাতের কাছের বালিশটা ছুঁড়ে মেরে পুনরায় খুঁটে খুঁটে মেয়ের প্রত্যেকটা ছবি দেখতে লাগলো। দৃষ্টিতে অজস্র কৌতূহল। নিশান্ত তো তাকে ব্লক করে দিয়েছিল, তার মানে ব্লক ছেড়েছে। তার মুখে হাসি ফুটে উঠল মেয়েকে দেখতে পেরে। নিশাত খালামণি সেদিনকার পর থেকে আর ফোন রিসিভ করেনি। ছবিগুলো দেখতে দেখতে আচমকা লাস্টের ছবিটাতে ইমরোজের চোখ আটকে গেল। সেই স্থবিরতা ভেঙে নড়ে চড়ে উঠল। ললাটে অজস্র ভাঁজ পড়ল। চোখে মুখে সন্দেহের আভাস দৃঢ় হয়, কেননা বিশাল একটা বার্থডে কেকের সামনে একসাথে দাঁড়িয়ে আছে মৌনতা আর এরোজ। আর এরোজের কোলে তার গলা ধরে আছে হাস্যোজ্জ্বল মুখের নাইল, যেন একটা সুখী পরিবার। ওরা দুজন এভাবে একসাথে দাঁড়িয়ে আছে কেন? ইমরোজ অস্ফুট স্বরে বলে উঠল। মেয়ের জন্মদিনের কথা মুহূর্তে তার মস্তিষ্ক থেকে উধাও হয়ে গেল। তার ঈর্ষান্বিত মন ছবির দৃশ্যপট নিয়ে তোলপাড় শুরু করলো। সেই দৃশ্য মেনে নিতে পারছে না। ইমরোজ এক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে ফের আওড়ায়, কই, মৌনতা তো এরোজের চারিধারেও যেতে ভয় পেত, নাইলেও তো এরোজকে ভয় পেত, কাছে যেতে চাইতো না। তবে
কিভাবে ওরা একে অপরের সাথে এত হাসি মুখে দাঁড়িয়ে আছে? মুহূর্তে ইমরোজ অস্থির হয়ে পড়ল। সে নিশান্তকে ফোন দিল, কিন্তু বারবার দিলেও কেউ রিসিভ করলো না। এরপর নিশাদকে ফোন দিল, সেও ধরল না। রাগে দুঃখে ইমরোজ হাতের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে আছাড় মারল, চিৎকার করে বলল, ওরা আমার মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে আমারই সন্তানকে নিয়ে উল্লাস করছে। ওদের সবাইকে আমি দেখে নেব। 3 মাসের মধ্যে যদি নায়েলকে আমার কাছে না আনি, তবে আমার নাম ইমরোজ শিকদার না। ইমরোজের চিৎকারে সৃজার মা ছুটে এলেন। ভাঙা কাজ দেখে শঙ্কিত কণ্ঠে বললেন, কি হয়েছে বাবা, এমন করছো কেন? ইমরোজ কোনো জবাব না দিয়ে ভেতরে ভেতরে চলতে লাগলো। সৃজার মা সৃজাকে ডেকে আনলেন। সৃজা দ্রুত এসে শুধালো। কি হয়েছে ইমরোজ, এমন করছো কেন? ইমরোজ ক্ষুব্ধ কণ্ঠে বলল, গতকাল নায়েলের জন্মদিন ছিল আর আমি ভুলে গেছি, আর ওরা সবাই আমার মেয়েকে নিয়ে ফুর্তি করছে। আমার একবার জানায়নি এ পর্যন্ত। নায়েলকে আমার সাথে কথাও বলতে দিচ্ছে না। আমি ওদের প্রত্যেককে দেখে নেব। অজয় আমি উকিলের কাছে যাব। সৃজা কিছুটা অপ্রস্তুত হয়ে নম্র স্বরে বলল, গতকাল নাইলের জন্মদিন ছিল। হ্যাঁ, তোমার মনে নেই? তুমি তো গতকাল না বললে ওর জন্য সারপ্রাইজ গিফট পাঠিয়েছিলে? এবার ভুলে গেলে কি করে? তোমার কি আমাকে জানানো উচিত ছিল না? সৃজা অপ্রস্তুত হাসি দিয়ে বলল, বাবা হয়ে তোমারই মনে নেই মেয়ের জন্মদিনের কথা? আমায় দোষ দিচ্ছ কেন? আমি কয়েকদিন ধরে খুব ডিস্টার্ব আছি, তাই মনে ছিল না। বাদ দাও, রাগ করো না। তুমি অসুস্থ ছিলে বলেই হয়তো ভুলে গেছো। ইমরোজ নিরুত্তর রইল। সৃজা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে যায়। নিজেকে সামলে নিয়ে একটা প্লেট হাতে আবারও ঘরে ঢুকলো। দরজা আটকে বিছানায় ইমরোজের পাশে বসে তার হাত আঁকড়ে ধরে নম্র স্বরে বলল, যারা তোমার কথা ভাবে না তাদের জন্য কেন নিজের শান্তি নষ্ট করবে? ওদের যা করার করতে দাও। আমরা এখন নায়েলকে নিয়ে আসব এবং আমাদের সাথে খুব সুখে থাকবে, তখনই ওদের ভুল ভাঙবে। ইমরোজ থমথমে মুখে বলল, আমি শীঘ্রই নায়েলের কাস্টডির জন্য পাকাপোক্ত ব্যবস্থা করব। সৃজা সতর্ক দৃষ্টিতে তাকিয়ে বলল, শুনলাম আগামীকাল নাকি সম্পত্তির চূড়ান্ত ভাগ বাটোয়ারা হবে। বললে না তো? কি বলবো, পেলে তো দেখবেই। আমি আরো কিছু পরিকল্পনা করে রেখেছি। আমরা সম্পত্তি পাওয়ার পর নিজস্ব একটা বাড়ি করব, আর সেটা আমাদের নায়েলের সব পছন্দনীয় জিনিস নিয়ে সাজানো হবে। নায়েল যেন তার বাড়িতে ঢুকে সব ভুলে যায়। আমরা কি স্কুলে ভর্তি করাবো, একসাথে স্কুলে দিয়ে আসবো। কত মজা হবে, তাই না? ইদানিং মেয়েই ইমরোজের সকল অশান্তির কারণ। নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অন্যের, এটাই সে মেনে নিতে পারে না। সৃজার কথায় তার চোখে মুখে নম্রতা ভর করে মাথা নেড়ে বলল, আমার নায়েলের স্বর্গরাজ্য হবে সেটা। এত সুখ আর স্বাচ্ছন্দ্য রাখবো, ও ভুলে যাবে ঝি বাড়ির সকলের কথা। এই তো, তবে এত রাগ করছো কেন? তুমি বাবা, তোমার অধিকার কেউ খণ্ডাতে পারবে না। এখন হাসো তো। এই দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি। ব্রকলি, ডিম দিয়ে অমলেট আর রুটি। খেয়ে বলো কেমন হয়েছে। ইমরোজ মৃদু অবাক হলো। তুমি বানিয়েছো? খেয়ে বলো। তুমি না কিছুক্ষণ আগে বললে তুমি রান্না করতে পারো না? তোমার জন্য আমি সব কিছু করতে পারি ইমরোজ। এত লাঞ্ছনার পরেও যখন তোমার হাত ছাড়িনি, তখন এই সামান্য রান্না কি এমন ব্যাপার? আমি শুধু মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই ইমরোজ, কারণ তুমি আমার মাঝে মৌনতার কর্মকাণ্ড খোঁজো, যেটা আমার জন্য কষ্টদায়ক। সৃজার মলিন কণ্ঠে ইমরোজের মধ্যে অপরাধবোধ কাজ করলো। সে তৎক্ষণাৎ নারীটিকে বাহুডোরে আবদ্ধ করে নেয়। উৎকণ্ঠা নিয়ে বলল, আমি মৌনতার কর্মকাণ্ড তোমার মাঝে কেন খুঁজবো সৃজা? কোথায় মৌনতা আর কোথায় তুমি? আমি শুধু চাই প্রতিটা মুহূর্তে তুমি আমার পাশে থাকবে, হোক সেটা সুখ কিংবা দুঃখ। তাহলেই আমি সবটা সামলে নিতে পারবো। অসুস্থতার মাঝেও আমি তোমায় চাই, যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। সৃজা গাল ভরে হাসলো তার কথায়, ঠোঁটে চুমু খেয়ে বলল, আমি সব সময় আছি তোমার পাশে। তুমি এত দুশ্চিন্তা করো না। আগামী কালকের জন্য ধীরতার সাথে প্রস্তুতি নাও, যেন কেউ তোমার এক চুলো ঠকাতে না পারে। ইমরোজ মুগ্ধ হয়ে তার কথা শুনলো। ওষ্ঠকোণে শব্দ করে চুমু দিয়ে বলল, আমাকে কেউ ঠকাতে পারবে না। এখন থেকে সব দুশ্চিন্তা বাদ। এখন শুধু আমরা আমাদের নিজের অবস্থান মজবুত করব। আমরা ওদের সুখী হয়ে দেখিয়ে দেব।
নারীটির মাঝে ডুবতে ডুবতে ইমরোজ জড়ানো কণ্ঠে বলল। তারা মত্ত হয় এক নতুন অধ্যায়ের প্রারম্ভে, অথচ দুজনের মনের মাঝে অসহ্য দোলাচল, অনিশ্চয়তা, অস্থিরতা। তবুও তাদের মধ্যে লোক দেখানো সুখী হওয়ার এক অদম্য জেদ। জানা নেই এই জেদের পরিণতি কি হবে। সুখ কি সত্যি আসবে, নাকি প্রথম অধ্যায় সমাপ্তিতে সুখ বিদায় নিয়েছে। তপবনের ভাষ্যমতে কেউ কারোর জায়গা নিতে পারে না, বরং নতুন করে নিজের একটা জায়গা তৈরি করে মানুষের মনে। কথাটা রূপকথার জন্য যার পর নেই সত্য। সে কারো জীবনের দ্বিতীয় নারী হলেও ওই মানুষটার মনে সে একান্তই নিজস্ব একটা জায়গা করে নিয়েছে, যাতে নেই অন্য কারোর হস্তক্ষেপ, কিংবা রূপকথারও নেই অন্য কারোর জায়গায় বিন্দুমাত্র হস্তক্ষেপ। মানুষটার কোনো অভ্যাসে সে বিঘ্ন ঘটায়নি, বরং নিজেই নতুন এক অভ্যাস হয়ে উঠেছে। গভীর রাতের একটা ছমছমে প্রহর রূপকথার একান্তই নিজস্ব একটা প্রহর হয়, যেখানে থাকে না কোনো দায়িত্ব, থাকে না কোনো ইতস্ততা। ওই প্রহরটুকু তাদের টোনাটুনির সংসার হয়ে ওঠে। স্বভাবতই তপবনে চুলগুলো একটু লম্বা, কিন্তু সেট করে বের হলে বোঝার উপায় নেই যে চুলগুলো এতটা লম্বা। রূপকথা তখন মনোযোগ সহকারে তার চুলগুলো নিয়ে কিছু করছে। স্বাভাবিকভাবে চুলে হাত দিলে বেশ আরাম লাগে। তপবনও ব্যতিক্রম নয়। রাত 12:30। কালো ফ্রেমের চশমাটা আরেকটু ঠেলে দিল তপবন। মনোযোগ সহকারে খাতা দেখতে দেখতে হঠাৎ করে বিতৃষ্ণা ভরা এক শব্দ করলো। অসন্তোষের সাথে বলল, শর্টকাট মেরে দিয়েছো মেয়ে। মাথার দুই পাশে দুটো তাল গাছ বাঁধতে থাকা রূপকথা বাঁকা চোখে চেয়ে মিনমিনে স্বরে বলল, বিস্তারিত তো আমি পারি, পরীক্ষার সময় বিস্তারিত করব, এখন মূল অঙ্কটুকু করলেই হবে। এইসব ফাঁকিবাজি শিখেছো কার কাছ থেকে? আপনার ছেলে থেকে। অথচ তানশান আজ পর্যন্ত এগুলো আমার সামনে করার সাহস পায়নি। ওর সাহস হয়নি বলে কি আমার সাহস হবে না? আমার ভরপুর সাহস রয়েছে। তপবন ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটির পানে, সরু চোখে চেয়ে শুধালো। তো এত দুঃসাহস আসলো কোথা থেকে? রূপকথা গাল ভরে হেসে বলল, তানশান তো বাচ্চা আর আমি বাচ্চার মা, তাই এত দুঃসাহস রয়েছে আমার। আমি গিন্নি, আর গিন্নির উপর কোনো চোটপাট চলবে না, বুঝলেন? পরীক্ষার খাতে পরিপূর্ণ ম্যাথ করতে পারলেই তো হলো, তাই না? তপবন ডানে বামে মাথা নেড়ে বলল, আপনি বিগড়ে যাচ্ছেন মুরব্বি, আপনাকে সাহায্য করতে হবে। রূপকথা মুখ বাঁকালো। তপবন পুনরায় খাতা দেখতে মনোযোগ হয়। আনমনে বলে, সব তো পেরেছো, এখন কি একটু কনফিডেন্স পাচ্ছ? পাচ্ছি। পেলে আলহামদুলিল্লাহ, মিড টাইমে কিন্তু ভালো করতেই হবে। আবার করবো। রূপকথা নিজ কর্মে মনোযোগী থেকে দৃঢ় কণ্ঠে বলল। তপবন পুনরায় অসন্তোষের সাথে বলল, করছো কি? 10 মিনিটের ব্রেক দিয়েছে, একটু হেঁটে আসবে, নয়তো কিছু খেয়ে আসবে। তা না, আমার চুলগুলো কি করছো? রূপকথার চুল বাঁধা ততক্ষণে সে নিজের চেয়ারে বসে পিটপিট করে তাকালো তপবনের দিকে। তাকাতেই সে খিলখিলিয়ে হেসে উঠল স্বামীর অদ্ভুত বেশভূষা দেখে। তপবন ভ্রু নাচায়। হাসছো কেন? রূপকথা হাসতে হাসতে বলল, আয়না দেখুন। তপবন চেয়ার থেকে পা বের করে ঘুরে তাকায়। আয়নার দিকে তাকাতেই তার মুখ বিকৃত হয়ে গেল। মাথার দুই পাশে দুটো তাল গাছ দাঁড়িয়ে আছে। তার মেয়েটা তা দেখে হেসে যাচ্ছে। সে ঠোঁটে ঠোঁট চেপে একটা চাটি দিল মেয়েটার মাথা বরাবর। ক্ষুব্ধ কণ্ঠে বলল, মাথায় এত ফাজলামি বুদ্ধি নিয়ে করলে পড়াশোনা ঢুকবে কি করে? তপবন ঝুঁটি খুলতে খুলতে বলল, 5 মিনিটের মধ্যে নিচে গিয়ে কিছু খেয়ে আসো। না কিছু খাবো না এখনই, কিছুক্ষণ আগে তো ভাত খেয়েছি। কিছু ড্রাই ফ্রুটস তো ঘরে রাখতে পারো। খাবে কে? তানশানে করে রাখা আছে। তুমি খাবে, পড়বে আর খাবে। ইচ্ছে করে না। রূপকথার উদাসীন কণ্ঠে তপবন চেয়ারে পিঠ এলিয়ে দিয়ে বলল, ইচ্ছে করতে হবে, এখন বয়সটা উদ্যমতার। পড়তে হবে, চর্চা করতে হবে, পেট ভরে খাওয়া দাওয়া করতে হবে, লাইফে শাইন করতে হবে। আমি অলরেডি লাইফে শাইন করে ফেলেছি। রূপকথা টেবিলে থুতনি ঠেকিয়ে বলল। তপবন কপাল কুঁচকে বলল, কি শাইন করেছেন মুরবি? আরে যার এমন স্বামী সন্তান আছে তার আর কিছু লাগে না কি জীবনে? রূপকথার রিল্যাক্স কণ্ঠে তপবন টেবিল কোনোই ঠেকিয়ে মৃদু নুইয়ে গেল। ভ্রু নাচিয়ে শুধালো, কেমন স্বামী? রূপকথা সরব কপাল কুঁচকে নেয়, মুখ ঝামটা মেরে বলল, বুড়ো। তপবন হেসে উঠল, হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, ঠিক বলেছ, এর জন্য বেশি বেশি প্রশ্ন করে নিজেকে দাঁড় করতে হবে, যেন বুড়ো স্বামী মরে গেলে নিজের ভার নিজেই বহন করতে পারো। বড্ড স্বাভাবিক একটা কথা, অথচ রূপকথার হাসি মুখ হারিয়ে গিয়েছে। চোখ দুটো অনতি বিলম্বে চিকচিক করে উঠল। ফিজিক্স সাপ্লিমেন্ট দেখতে ব্যস্ত তপবন হঠাৎ ব্যস্ত দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালে ব্যস্ততা মিলিয়ে গেল। ওষ্ঠকোণে ম্লান হাসি ফুটে উঠল সম্মুখের কান্না চেপে রাখা মুখটি দেখে। সুধায়, কি? রূপকথা সরব নাক টেনে কেঁদে উঠল। তপবন গা দুলিয়ে হেসে উঠল, হাত বাড়িয়ে মেয়েটিকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আরে পিচ্ছি মেয়ে, মজা করছি। রূপকথা শক্ত করে জড়িয়ে ধরল তার পৃষ্ঠদেশ। ক্রন্দনরত গলায় বলল, আপনি আর আম্মা ছাড়া আমায় আর কেউ এইভাবে পুরো পৃথিবী থেকে আঁকড়ে রাখেনি।
আমায় একা ছেড়ে কোথাও যাবেন না, হ্যাঁ? তপবন মৃদু হেসে চুলের গোছায় ঠোঁট চুইয়ে দিল, মিহিস্বরে বলল। কোথাও যাব না, এভাবেই বুকের মাঝে আগলে রাখবো। রূপকথা শান্ত হয়। তপবন তার চোখের পানি মুছে দিয়ে আদুরে গলায় শুধালো। আর পড়বে? রূপকথা সুযোগের একদম সদ্ব্যবহার করলো। সে না বোধক মাথা নাড়ালো। তপবন বিনা বিবাদে মেনে গেল, বলল। আচ্ছা, পড়তে হবে না, ঘুমাবে, চলো। সকালে তাড়াতাড়ি উঠে পড়তে বসবে। রূপকথা গাল ভরে হেসে সায় জানালো, পরপরই চঞ্চল কণ্ঠে বলল। আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। দাঁড়ান দাঁড়ান। বলো। বলেই মেয়েটি ছুটলো কাবার্ডের কাছে। নিজের পার্স বের করে মেঝেতে পা গুটিয়ে বসতে তপবন কপাল কুঁচকে এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসে শুধালো। এ কি, নিচে বসে আছো কেন? আর এগুলো কি? টাকা। এই ধরুন, এখানে 11,000 টাকা আছে। তানজানের জন্মদিনে অতিথি এসেছিল না, তারা আমায় দেখে দিয়েছিল। আর এখানে 5,000 টাকা আছে, এটা আব্বুজান দিয়েছিল। আর এই যে 7,000 টাকা আপনি আমায় কলেজে যাওয়ার সময় দিতেন, সেগুলো জমিয়ে এই টাকা হয়েছে। রূপকথা সব টাকাগুলো তপবনের হাতে দিয়ে বলল। তপবন ভ্রু কুঁচকে বলল। তো এগুলো আমায় দিচ্ছ কেন? রূপকথা চোখ তুলে তাকায়, খানিক অনুনয়ে সুরে বলল। এগুলো আমার কোনো কাজে লাগে না, আপনিও তো নেন না, শুধু শুধু পড়ে থাকবে। তার চেয়ে এগুলো দিয়ে আমাকে একটা ফ্রিজ কিনে দিই। রূপকথার কৈফিয়ত শুনে তপবন ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সেও মেয়েটির মতো মেঝেতে পা গুটিয়ে বসলো, গুরুগম্ভীর কণ্ঠে বলল। কিন্তু এই টাকা তো ফ্রিজ হবে না। হবে না? রূপকথা অনাহতর ন্যায় শুধালো। তপবন না বোধক মাথা নাড়ালো। রূপকথার সব আনন্দ গায়েব হয়ে গেল। এখন কি হবে? আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? বলছি, তার আগে দুটো চুমু দাও তো। তপবন গাল এগিয়ে দিয়ে বলল। রূপকথা কপাল কুঁচকে নিল। এ কেমন উপায়? আরে দাও, তারপর উপায় বলছি। রূপকথা কপাল কুঁচকে দুই গালে দুটো শুকনো চুমু দিয়ে সরে এলো। থমথমে মুখে বলল। এখন বলুন। উপায়টা হলো আমি ফ্রিজ কিনে দিতে পারি, কিন্তু তার বদলে। বদলে কি? তপবন বিগলিত হেসে বলল। বদলে দুটো চুমু দিতে হবে। রূপকথা মুখশ্রী গম্ভীর করে নেয়, থমথমে মুখে বলে। আপনি কি চুমুর ব্যবসা করতে নেমেছেন? তুমি শাড়ির ব্যবসা করতে পারলে আমি চুমুর ব্যবসা করতে পারবো না কেন? এ কেমন অফিসার? আমি শাড়ির ব্যবসা করি। কথায় কথায় শাড়ি ছুটি যায় কে? রূপকথা থমথমে মুখে উঠে দাঁড়িয়ে বলল। লাগবে না আমার ফ্রিজ। দুটো চুমুর জন্য এত কিপটা আমি সে? তুমি দুটো চুমু দিলে কিন্তু আমি এর সাথে কিছু মিলিয়ে ফ্রিজ কিনে দিতে পারতাম। তপবনের কথায় রূপকথা ফিরে তাকায়। কি দরকার তেরামো করার? মায়ের ফ্রিজ হয়ে যাবে তো। সে এগিয়ে এসে ঝটপট দুটো চুমু দিয়ে বলল। দিয়েছি, কাল কিনে দিবেন? তপবন বিশ্বজয়ের হাসি নিয়ে উঠে দাঁড়ায়, হাতের টাকাগুলো রূপকথার হাতে ধরিয়ে দিয়ে বলল। নাও, তোমার ফ্রিজ পৌঁছে গেছে। কি বলছেন? টাকা দিয়ে দিলেন কেন? তপবন হেসে তার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল। এতক্ষণ মজা করছিলাম তোমার সাথে। ফ্রিজ কিনতে তোমার টাকা তো লাগবে কেন? আমি অবুঝ নেই। ফ্রিজ, ব্লেন্ডার মেশিন, চপার, প্রেশার কুকার সব বিকেলে পাঠিয়ে দিয়েছি আমি। তাই এতদিন পাঠানোর সময় পাইনি, আজ পাঠিয়েছি। আম্মা বলেনি তোমায়? হতবাক রূপকথা অস্ফুট স্বরে বলল। ব্যস্ততার কারণে আমার সাথে কথা হয়নি তো। জেগে থাকলে কথা বলো না এখন। আমি লোকদের বলে দিছি সব সেট করে দিতে। তবুও কোথাও কোনো ঝামেলা হলো কিনা কিছু বললো না তো? রূপকথা ছলছল নেত্রে তাকায়, ক্ষীণস্বরে বলে। ধন্যবাদ। তপবন ফিরে তাকায়, গুরুগম্ভীর কণ্ঠে বলে। এসব সরি থ্যাংক ইউ ভুলে যাও। আর একটু আগে যেভাবে অনুরোধ করলে আর কোনোদিন করবে না। আমার উপর হুকুম করার, নিজে চাওয়া পাওয়ার পূর্ণ করার পূর্ণ অধিকার রয়েছে তোমার। নিজের অধিকার বুঝে নিতে হয়, বুঝলে মুরব্বি? রূপকথা হাসি মুখে মাথা নাড়ালো, বলল। কাল 2 প্লেট ফুচকা খাওয়াবেন তবে। সরব তপবন কপাল কুঁচকে শুধালো। কেন কেন? রূপকথা দাঁত কেলিয়ে বলল। আমার অধিকার। তপবন থমথমে মুখে বলল। এটাকে ক্ষমতার অপব্যবহার বলে। রূপকথা খিলখিলিয়ে হেসে উঠে বলল। এটা আমার অধিকার আর আপনি খাওয়াতে বাধ্য। তপবন ডানে বামে মাথা নেড়ে আওড়ায়। পাজি মেয়ে। সে বেরিয়ে যায় একটা টহল দিতে। ছেলের ঘর, বাবা মায়ের ঘর আর বোনের ঘর সবটাই একবার দেখে এসে রান্নাঘর থেকে খালি কলা নিয়ে উপরে আসে। জোরপূর্বক একটা কলা রূপকথাকে খাইয়ে তারপর ঘুমাতে দেয়। পরের দিন সকাল হতেই বাবার, তপবন সহ পরিবারের আরও সকল আত্মীয় স্বজন জমায়েত হয় বৈঠকে। ইমরোজ, সৃজাও সেথায় হাজির হয়। দীর্ঘ আলাপচারিতার নিয়ম নীতি মেনে যখন ইমরোজের হাতে দলিল দেওয়া হলো, তখন ইমরোজ বাকরুদ্ধ হয়ে গেল দলিলের লেখা পড়ে। সে বাবা ভাইয়ের দিকে তাকে অবাক কণ্ঠে শুধালো। ভাইজান আর এরোজের সাথে আমার ভাগ মিলছে না কেন আব্বু? তৌকদির শিকদার থমথমে মুখে বললেন।
দলিলে সব লেখা আছে, পড়ে দেখো। ইমরোজ উত্তেজিত হয়ে পড়ল, ক্ষিপ্ত কণ্ঠে বলল, সেটাই জিজ্ঞাসা করছি আমি তোমার কাছে। এখানে লেখা আছে আমার অর্ধেক সম্পত্তি মৌনতা আর নাইলের নামে করা হয়েছে, কিন্তু কেন? এত কিছুর পর এইটুকু ওদের প্রাপ্য। তকদির শিকদারের কথা ইমরোজ আর সৃজা হতভম্ব হয়ে গেল। তপবন নির্বাক থুতনিতে হাত ঠেকিয়ে নতশিরে বসে আছে। যেখানে বাবা থাকে সেখানে সে টু শব্দ করে না। তুমি আমার সাথে অন্যায় করছো আব্বু। আর তুমি আমার মেয়ে নাতনির জীবন শেষ করে দিয়েছ। আমার মেয়েটা মৃত্যুর সাথে লড়ছে। আমার নাতনির শৈশব এলোমেলো করে দিয়েছ। আমার পরিবার ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছ। বছরের পর বছর ধরে নিজের পরিবারকে আগলে রাখা এক পিতার আর্তনাদ ছিল তকদির শিকদারের কণ্ঠে। ফুঁসতে থাকা ইমরোজ কথা হারায়। চতুশ্রীজা ব্যগ্র কণ্ঠে বলল, বাহ আঙ্কেল, আপনার পরিকল্পনা তো চমৎকার। আপনি কি সামান্য অজুহাত ধরে ইমরোজকে তার অধিকার থেকে বঞ্চিত করতে চাইছেন? সৃজা থামে পরপরই তীব্র ক্ষোভ নিয়ে বলল, আঙ্কেল, প্রত্যেকের অধিকার রয়েছে তার পছন্দ মতো যোগ্য জীবনসঙ্গী বেছে নেয়ার। বাবা মা হিসেবে তাতে হস্তক্ষেপ না করে আপনাদের উচিত ছিল ছেলেকে বোঝা। কিন্তু আপনারা তো বাইরের একটা মেয়ের দোহাই দিয়ে নিজের ছেলেকে ঠকাচ্ছেন। তকদির শিকদার শানিত দৃষ্টিতে চেয়ে বললেন, ঠিক বলেছ ইমরোজ, সত্যি আজ নিজের যোগ্য জীবনসঙ্গী বেছে নিয়েছে। তোমরা দুজনই দুটো অমানুষ। একটা মেয়ের সাজানো গোছানো সংসার নষ্ট করে দিয়েছো। বড় বড় কথা বলছো, লজ্জা করে না? সৃজার চোখ মুখ লাল হয়ে গেল। জনসম্মুখে এমন অপমানে সে তেজি কণ্ঠে বলল, আপনি আমার সাথে এমন আচরণ করতে পারেন না আঙ্কেল। আপনি আমার স্বামীকে ঠকাচ্ছেন। আমি আওয়াজ তুলবই। আপনি কেন মৌনতা আর নাইলের কথা বলে ওকে ওর প্রাপ্য থেকে ভাগ বঞ্চিত করতে চাচ্ছেন? সরাসরি বললেই পারতেন যে ওকে আপনারা সম্পত্তি দিতেই চান না। আমি সরাসরি আমার সিদ্ধান্ত জানিয়েছি। এখন তোমরা নেবেই কিনা সেটা তোমাদের সিদ্ধান্ত। এখানে সম্পূর্ণ আমার নিজস্ব সম্পত্তির ভাগ বাটোয়ারা হচ্ছে। আমার পূর্ণ অধিকার রয়েছে ন্যায্য ব্যক্তিকে তার প্রাপ্য দেওয়ার। আপনি এটাকে ন্যায্য বলছেন? ওর সম্পত্তি ওর প্রাক্তন স্ত্রীর নামে করে দিয়ে আপনি মহৎ শাস্তি চাইছেন? মৌনতা নিজের শেষ নিঃশ্বাস লাগিয়ে দিয়েছে এই সংসারের পেছনে। এখন সে মৃত্যুর সাথে লড়ছে। আমার ছেলের কাছে বিয়ে দেওয়ার পর মৌনতার বাবা নিজের মেয়েকে অর্ধ মৃত অবস্থায় পেয়েছে। মেয়ের চিকিৎসা করানোর মতো অর্থটুকুও তার নেই। আমার উচিত ছিল পুরোটা সম্পত্তি ওর আর নায়েমের নামে করে দেওয়া, কিন্তু আমি তবুও কোথাও আটকে যাই। দিন শেষে আমি একজন বাবা। আমি এই ছেলেটাকে জন্ম দিয়েছি, কোলে পিঠে বড় করেছি। এটা আমার সবচেয়ে বড় অসহায়ত্ব। নয়তো বিশ্বাস করো, আমি আমার অর্জিত সম্পদের এক কানা করিও ওই অমানুষটাকে দিতাম না। আমার কাছে সময় কম। তোমরা দ্রুত সিদ্ধান্ত জানাবে। ক্ষিপ্ত ইমরোজ সালিশ বৈঠকে সকলের কাছে আবদার করে, কিন্তু তারাও সাই জানান তকদির শিকদারের সিদ্ধান্তে। ইমরোজ এবার অস্থির চিত্তে ভাইয়ের শরণাপন্ন হয়। ভাইজান, আমি মানছি আমি অপরাধী। আমায় অলরেডি যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে। আমার পিতৃত্বে সংশয়ে সৃষ্টি হচ্ছে। আজ 2 মাস আমি হাঁটতে চলতে পারছি না। 2 মাস যাবৎ আমি আমার মেয়েকে দেখতে পারছি না। এটা কি কম শাস্তি? তপবন নিরুত্তর নিস্তেজ। ভাইয়ের থেকে কোনো জবাব না পেয়ে ইমরোজ অনুনয় করে বলল, ভাইজান প্লিজ কিছু বলো। তপবন চোখ তুলে তাকায়, মিহিস্বরে বলল, কিছু বলার মতো উপায় রাখিস না ইমরোজ। ভাইও মুখ ফিরিয়ে নিতে ইমরোজ বাবার দিকে তাকায়। অনুযোগ ভরা কণ্ঠে বলে, তুমি নায়েলের সম্পত্তি ভাগ করছো কেন? নায়েল আমার মেয়ে, আমার সবকিছুই তো ওর। ছেলের এহেন হাস্যকর কথায় তকদির শিকদার হেসে উঠলেন। তোমার মতো স্বার্থহীন সব বাবার কাছে সন্তানের কোনো মূল্য আছে না কি? যে স্বার্থের জন্য নিজের সন্তানের মাকে মারতে চাইতে পারে, সে কোনোদিন নিজের সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে না, তার গ্যারেন্টি কি? আমার নাতনির ভবিষ্যৎ আমি দেখে নেব। তোমার এত চিন্তা করতে হবে না। নায়েল আমার সন্তান আব্বু। তোমরা ওর ওপর একটু অধিকার ফলাতে পারো না। আমি মামলা করছি নায়েলের কাস্টাডির জন্য। ও শীঘ্রই আমার কাছে চলে আসবে। তকদির শিকদার দাঁতে দাঁত চেপে বললেন, তোমার যত মামলা মোকদ্দমা করার তুমি করে নাও, কিন্তু কোনো আইন তোমার মতো জঘন্য স্বার্থপর বাবার কাছে নিষ্পাপ শিশুটির কাস্টাডি দেয় সেটা আমিও দেখে নেব।
যদি এক মুহূর্তের জন্য নিজের সন্তানকে ভালোবেসে থাকো তবে ওর থেকে দূরে থাকো। ওর জীবনটা আর জটিল করো না। ইমরোজ জেদি কণ্ঠে বলল, আমি নায়েলকে আমার কাছে এনেই ছাড়বো আব্বু। আমার মেয়ে পানিতে ভেসে আসেনি যে ও এখানে সেখানে বড় হবে। পরপরই তীব্র বিরোধ করে বলল, আব্বু, দোষটা কি সবটাই আমার, নাকি তোমরা অন্য কারো দোষ ঢাকছো? আমার আর মৌনতার ব্যক্তিগত জীবনের সমস্যায় এরোজ কেন অমন উগ্র আচরণ করছে এটা বলো। আমার মেয়ে কেন এরোজের কাছে থাকবে? এরোজের কেন এত দরদ মৌনতা আর নায়েলের প্রতি? খালামণির বাসায় থাকতে মৌনতা আর নায়েল এরোজের বাড়িতে কেন আসে? নাকি আমার পিছে মৌনতার এরোজ? ইমরোজ বাক্যটি শেষ করতে পারল না। সপাটে এক চড় পড়ল তার বাম গালে। আলোচনার বিষয়বস্তু মোড় ঘোরানোর মৃদু প্রচেষ্টা বিফলেই গেল। ইমরোজের তকদির শিকদার হুঙ্কার ছেড়ে বললেন, মুখ সামলে কথা বলো কুলাঙ্গার ছেলে। নিজের স্বার্থের জন্য এখন আমার মৌনতার চরিত্রে দাগ লাগাতে চাইছো? তোমার মতো জঘন্য মানুষ আমি কখনো দেখিনি। নিজের পরকীয়া প্রেম সফল করতে স্ত্রীকে মারতে চেয়েছো, এখন আবার দোষ ওর ঘাড়ে দেওয়ার জন্য নিজের ভাই আর স্ত্রীর নামে মিথ্যা রটাচ্ছ। মেয়েটার উপর একটু তো করুণা করো। মেয়েটা 6 বছর এক নিষ্ঠাভাবে তোমার সংসার করেছে, তোমার বাচ্চার মা। ইমরোজ রক্তাভ নেত্রে চেঁচিয়ে উঠল বাবার উপর। তো যেই মানুষটাকে আমি আমার নিজের জীবনে রাখিনি তাকে কেন তুমি আমার ভাগের সম্পত্তি দেবে? আমার পুরো সম্পত্তি চাই যা ভাইজান আর এরোজ পেয়েছে। তকদির শিকদার তাচ্ছিল্য হেসে বললেন, এই তো মূল কথায় আসো। তোমার মূল সমস্যা মৌনতাকে কেন সম্পত্তি দেওয়া হচ্ছে, কিন্তু এর থেকে তুমি ওর চরিত্রে আঙুল তুলবে কেন? এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। মৌনতা জানে না অবধি আমার সিদ্ধান্ত নেওয়া শেষ। যেটা দেওয়া হচ্ছে সেটা নিলে নাও, নয়তো চলে যাও এখান থেকে। ইমরোজ রাগে ক্ষোভে ফেটে পড়ে বাবার উপর, কিন্তু করার মতো কিছুই থাকে না। তকদির শিকদারকে টলাতে পারবে না কেউই। সে রেগে চলে আসতে চাইল, কিন্তু সৃজা তাকে আটকে দিল। অনুনয় করে বলল, রাগের মাথায় এই ভুল করলে তাদেরকেই পস্তাতে হবে। অগত্যা ইমরোজকে সেইটুকুই গ্রহণ করতে হয়। আর অবাক করার বিষয় হলো কোম্পানিতেও মৌনতাকে রোজের সমান ভাগ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে ইমরোজ ও তপবন আর এরোজের সমানই ভাগ পেয়েছে। তাতে ইমরোজ একটু সন্তুষ্টি পেলেও সৃজা সন্তুষ্ট হতে পারল না। মৌনতা যদি কোম্পানিতে 10%-এর মালিক হয় তবে সে কোথায়? মৌনতা সব হারিয়েও যেন কোথায় না কোথায় আশ্চর্যজনকভাবে জিতে যাচ্ছে। সৃজা অতটুকুই মানতে পারল না। ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কেন মৌনতা এতটা ওতপ্রোতভাবে জড়িত থাকবে শিকদার পরিবারের সাথে? একটা মানুষের থেকে সব কেড়ে নেওয়া যায়, কিন্তু তার অর্জিত সম্মান কেড়ে নেওয়া যায় না। সৃজাও পারেনি মৌনতার সম্মান কেড়ে নিতে, কিন্তু সে নিজে সব পেয়েও লাঞ্ছিত ও কলুষিত এক সত্তা। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। সকলকে সম্পত্তির ভাগ বাটোয়ারা ঝামেলা মিটিয়ে বাড়ি ফিরতে তপবনার তকদির শিকদার বলহীন দেহে বাড়ি ফিরল। জীবনের দ্বন্দ্বগুলো যখন অনুভূতির কাছে হেরে যায় তখন তার যন্ত্রণা কতটা বিদঘুটে হয়। ছোট্ট একটা জীবন, অথচ সামান্য চাহিদা সেই জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ইমরোজ চাইলেই নিজের অভ্যাসকে দমাতে পারত, চাইলেই সন্তানের মুখ দেখে নিজের চাহিদা ভুলতে পারত, কিন্তু তার কাছে এই ইহকাল অতীব গুরুত্বপূর্ণ, যার কারণে সেটা গোটা পরিবারটা তছনছ করে দিল। নিজের এক ছেলের প্রতি সব মায়া আশা দায়িত্ব ত্যাগ করে তকদির শিকদার শ্রান্ত দেহে ঘরে প্রবেশ করেন। বাবার বিধ্বস্ত দশা দেখে রোজ ছুটে আসে। আপু, এমন দেখাচ্ছে কেন? সব ঠিক আছে? মেয়ের চিন্তিত মুখ দেখে তকদির শিকদার ম্লান কণ্ঠে বললেন, দেহ থেকে একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আম্মু, বুকটা ভীষণ ব্যথা করছে। রোজ অবুঝ পানে চেয়ে রইল, বুঝতে পারল না বাবার কথা। তবে এইটুকু বুঝলো বাবা কষ্টে আছে। তৎক্ষণাৎ বাবাকে জড়িয়ে ধরল। তকদির শিকদার মেয়েকে আগলে নিতেই চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ক্ষীণস্বরে বলল, আমার পরিবারটা কেমন ছন্ন ছাড়া হয়ে গেল আম্মা। চারিদিকে শুধু শূন্যতা। আমার নায়েম নেই। আমার মৌনতা ছুটে এসে জিজ্ঞাসা করবে না, আব্বু চা দেব? আমার উগ্র ছেলেটা তেরামো করে না আমার সাথে। আমার ইমরোজ বাড়িতে আসে না। আমি এই ব্যথা কি করে ভুলবো? কি করে আমার পরিবারটা এভাবে ছাড়খাড় করে দিতে পারলো? রোজার কাছে বলার মতো কিছু নেই। তপবন ম্লান দেহে বাবাকে আর বোনকে আগলে নিল, নিজের সাথে আশ্বস্ত করে বলল, একদিন সব ঠিক হয়ে যাবে আব্বু। আমাদের ঘর আবার পরিপূর্ণ হয়ে উঠবে। নাইল, মৌনতা আর এরও সবাই ফিরে আসবে। অনিশ্চিত সেই সান্ত্বনায় তকদির শিকদার মাথা নেড়ে সায় জানায়। সোফায় বসা নির্জনা বেগম ছলছল নেত্রে তিনজনকে দেখে। বাবা মেয়েকে একে অপরে দুঃখের উপশম হতে দেখে বুকে স্বস্তি বোধ হয়।
বহু বছর আগে জীবনের কাঠিন্যতা একটু কঠিন হয়ে উঠেছিল যখন জানতে পারল সে মা হতে চলেছে। ছোট বোনের ফেলে যাওয়া সন্তানদের বড় করতে করতে তারা নির্জনা বেগমের পৃথিবী হয়ে উঠেছিল। কিন্তু যখন জানলো সে মা হবে, সকলেই বাঁকা চোখে তাকিয়েছিল, ইনিয়ে বিনিয়ে বলেছিল, এই বুঝি সন্তানদের মাঝে ভেদাভেদ শুরু হবে, এই বুঝি সংসারটা আবার ভাঙবে, 3 সন্তান তাকে ঘৃণা করবে, এই ভয় জড়তায় নির্জনা বেগম ভেতর থেকে তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কোনো ক্রমে সংসার ভাঙতে দেখতে সে রাজি ছিল না। গর্ভের সন্তানের প্রতি বিতৃষ্ণা অনীহা চলে আসে। দীর্ঘ 2 মাস সে 3 ছেলেকে জানতেই দেয়নি যে সে গর্ভবতী। বহুবার চেষ্টা করেছেন গর্ভের সন্তান গর্ভেই মেরে ফেলতে, কিন্তু তকদির শিকদার কখনোই সেই অনুমতি দেননি। এরপর একদিন তপবন জানলো, তখন সে 17 বছরের এক কিশোর। নির্জনা বেগমকে অবাক করে দিয়ে সে অদ্ভুত উল্লাসে ফেটে পড়ল যখন জানলো তার একটা ছোট ভাই বোন হবে। আনন্দে আত্মহারা হয়ে ছুটছে আর সবাইকে বলছে তার একটা ছোট ভাই বোন আসছে। ইমরোজ আর এরোজের খুব একটা ভালো না লাগলেও তারা তার ভাইয়ের আনন্দে সামিল হয়, হাসি মুখে মেনে নেয়, অপেক্ষা করে ছোট্ট কারোর পদচারণার। এই তো এভাবেই তপবন সবসময় নির্জনা বেগমের সাহস হয়েছে, কখনোই ভেঙে পড়তে দেয়নি, লড়তে সাহায্য করেছে। এরপর 3 ভাইয়ের কোলজুড়ে গোলাপের ন্যায় একটা ছোট্ট লালচে পুতুল আসে। তপবন তার গোলাপের ন্যায় লাল ঠোঁট গাল দেখে নাম দিয়েছিল রোজ। তাদের প্রাণ রোজ সত্যি তাদের ভাইদের প্রিয় হয়ে উঠল, কিন্তু জন্মের আগে থেকেই মায়ের মনের মধ্যে সৃষ্ট অনীহা থেকে মুক্তি পেল না। মা ছোটবেলা থেকেই তাকে দূরে দূরে রাখতো, খুব একটা আদর করতো না, কখনো আদর করে একটু বুকে জড়িয়ে নেয়নি। সব আদর ভাইয়েরা আর বাবা করতো। যদিও বড় হতে হতে রোজ অভ্যস্ত হয়ে গিয়েছিল মায়ের কাঠিন্যতায়, এখন আর সে আশাও করে না কোনো কিছুর। নির্জনা বেগমের চোখের পানি মুছে ফেললেন। মাঝে মধ্যে ইচ্ছে হয় রোজকে জড়িয়ে ধরতে, কিন্তু তাতেও জড়তা অনুভব হয় যদি রোজ প্রশ্নবিদ্ধ করে। তামজিদ জুবায়েদ গলা খাকারি দিয়ে আর চোখে তাকালেন, স্ত্রীর পানে চাপা স্বরে শুধালেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।